হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের এই ক্লাসে আমরা দেখব আধুনিক পদার্থবিজ্ঞান সম্পূর্ণ। অর্থাৎ সম্পূর্ণ বলতে এই চ্যাপ্টারে কী কী আছে আমি সেটা বলি এবং আজকে আমরা কী কী পড়বো সেটাও বলতেছি। আধুনিক পদার্থবিজ্ঞানে টোটাল 2টা পার্ট আছে, অর্থাৎ 2টা পার্ট থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তো একটা পার্ট হচ্ছে খুবই সহজ, যেটাতে কী কী আছে আমি বলি। এই পার্টটাতে আছে হচ্ছে আপেক্ষিকতা। অর্থাৎ কি আপেক্ষিকতা। আপেক্ষিকতা বলতে আসলে কী বোঝায় আমি বলি। ধরেন কোনো একটা বস্তু যদি আলোর বেগে চলাচল করে, মানে আলোর বেগ না হোক, আলোর বেগের কাছাকাছি কোনো একটা বেগে চলাচল করে, তাহলে তার ভর চেঞ্জ হয়ে যায়, এরপরে তার হচ্ছে সময় চেঞ্জ হয়ে যায় ওই ওই জায়গায়, এবং তার হচ্ছে ভর, সময় এবং দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়। তাহলে ওই যে ওই জিনিসগুলোতে চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ একটা স্পিডের কারণে জিনিসগুলোতে চেঞ্জ হয়ে গেল, নতুন একটা জিনিস আসলো, ওইগুলো হচ্ছে আপেক্ষিকতা। তো এইটা নিয়ে আমার অলরেডি ক্লাস আছে, ওই দুটা ক্লাস আছে। হ্যাঁ, একটা কনসেপ্টের ক্লাস, একটা ম্যাথমেটিক্যাল ক্লাস, একটা মানে আধা ঘন্টা আর একটা 40 মিনিটের এরকম। তো ওইটুক করলে এই পার্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই পার্টে আর কোনো সমস্যা থাকবে না। আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া, অর্থাৎ আলোর তড়িৎ ক্রিয়া বা এই টাইপসের কিছু একটা আর কি। হ্যাঁ, তড়িৎ ক্রিয়া, আমি শুধু তড়িৎ ক্রিয়াই লিখি আপাতত, তড়িৎ ক্রিয়া, ঠিক আছে? তো দেখেন এখানে যে 2টা পার্ট আছে আমি বললাম, একটা হচ্ছে আপেক্ষিকতা। আপেক্ষিকতা পার্টটা তাহলে কি দাঁড়াইলো? মনে করেন এটা একটা বস্তু, হ্যাঁ, এই যে দেখেন, ধরেন যে এটা একটা বস্তু, এটা রকেটের মতো আমি আঁকলাম। হ্যাঁ, এই রকেটটা মনে করেন যে এইদিকে গতিশীল, কত বেগে? ধরেন যে এর যে বেগটা সমান হচ্ছে এই আলোর বেগের মনে করেন যে 2 ভাগ আলোর বেগের অর্ধেকে এসে যাচ্ছে, ভালো কথা। অর্থাৎ ভি মানে হচ্ছে ওই রকেটের ভেলোসিটি, সি মানে হচ্ছে স্যালারিটাস আলোর বেগ, আর 2 অর্থাৎ এটা যদি এত অনেক বেশি বেগ না, এটা আলোর বেগ কত, 1 সেকেন্ডে কত, 3 লক্ষ কিলোমিটার, তাই তো? তাহলে সেই হিসেবে তো এটা 1.5 লক্ষ কিলোমিটারে যাচ্ছে আর কি রকেটটা, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ কিলোমিটার অতিক্রম করতেছে রকেটটা। ওকে, তো দেখেন যদি এত বেগে যায় তার মানে অনেক বেগ, তাহলে এই এরকম অনেক বেশি একটা বেগে যদি যায়, তাহলে নর্মালি দেখেন, নর্মাল যখন রকেটটা এখানে স্থির ছিল, মনে করেন যে এটা হচ্ছে ওই রকেটটা স্থির রকেট। ওকে, অর্থাৎ এখানে আমি যে রকেটটা দেখাইছি, এখানে যে রকেটটা ওইটাই এখানে, ঠিক আছে, বাট স্থির অবস্থায়। এখানে মনে করেন যে এর হাইট ছিল কতটুকু, এটুকু লম্বা, মনে করেন যে এল পরিমাণ লম্বা, ওর ভর মনে করেন যে এম পরিমাণ, এবং এইখানে টাইম একরকম। এবার যখন এটা অনেক বেশি গতিশীল, দেখেন এখন এই পর্যায়ে কী হয়েছে, এই যে 1 মিনিট, এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু এই রকেটটা অনেক বেশি স্পিডে গতিশীল, তাহলে এই পর্যায়ে ওর নতুন একটা এল আসবে, এল প্রাইম, নতুন একটা ভর হবে এম প্রাইম, এবং নতুন একটা সময় কাজ করবে ওর জায়গাটাতে, অর্থাৎ ওর স্পেসে নতুন একটা সময় কাজ করবে। তো এই জিনিসগুলো নিয়ে যে ম্যাথগুলো আছে ওইগুলাই মেনলি আপেক্ষিকতা টপিকটাতে আছে, ঠিক আছে? আর ফটো তড়িৎ ক্রিয়াতে কী আছে, অর্থাৎ তড়িৎ ক্রিয়া মানে কি, আলোর তড়িৎ ক্রিয়া বা সূর্যালোকের তড়িৎ ক্রিয়া। আজকের ক্লাসে আমরা এইটা দেখবো বেসিক্যালি, ঠিক আছে? তো এই যে আপেক্ষিকতার এইটা আমি ডিসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, বা আধুনিক পদার্থবিজ্ঞানের যে প্লেলিস্ট তৈরি হবে সেখানে আমি দিয়ে দিব। জাস্ট ওইখানে জাস্ট আপেক্ষিকতার জাস্ট 2টা ক্লাস আছে। একটা ক্লাসে আছে হচ্ছে কনসেপ্ট, জাস্ট শুধু কনসেপ্ট, কোনো ম্যাথ করি নাই। আরেকটা ক্লাসে আছে শুধু ম্যাথ। তো কনসেপ্টটার নাম শুনলে অনেকের ভয় লাগতে পারে যে কনসেপ্ট আবার কী জিনিস, কিন্তু না, ভয় পাওয়ার দরকার নেই। আমি কোনো সূত্র প্রমাণ বা আধ্যাত্মিক কিছু দেখাই নাই, পরীক্ষায় ঠিক যতটুকু লাগবে ততটুকুই দেখাইছি, কারণ সময় কম, ঠিক আছে? আজকে ওর ক্লাসেও সেম, এই তড়িৎ ক্রিয়াতে ঠিক যতটুকু লাগবে ততটুকুই দেখাবো, উদ্ভট কিছু দেখাবো না। ওকে, তো লেটস গেট স্টার্টেড। তো ফটো তড়িৎ ক্রিয়া, হ্যাঁ, ফটো মানে আলো, হ্যাঁ, ফটো তড়িৎ ক্রিয়া। তো এটা নামটা শুনলে কঠিন মনে হতে পারে, বাট কনসেপ্টটা একদম সহজ এবং পরীক্ষায় প্রশ্ন সহজ আসে। ছোটোবেলায় আমরা যেরকম পরিসংখ্যান করতাম না ম্যাথে, ওইটাই মনে করেন যে এই চ্যাপ্টারের নাম হয়েছে, সেই ফিজিক্সের নাম হয়েছে এই আধুনিক পদার্থবিজ্ঞান। তো ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি। দেখেন, ভয় পাইলে ভয় লাগবে, সহজ জিনিসও ভয় পাইলে ভয় লাগবে। দেখেন ফটো তড়িৎ ক্রিয়াতে যেটা হয়, মনে করেন এটা একটা এরকম একটা আমরা সার্কিট পড়ছি না চলতরিতে, বা না পড়লেও সমস্যা নেই, মনে করেন যে এটা একটা সার্কিট এরকম আর কি, ঠিক আছে? এই আর কি, মনে করেন যে তার আর কি, এগুলো আর কিছু না। তো এখানে মনে করেন যে একটা ব্যাটারি লাগাইলাম আমি, এই যে এখানে মনে করেন যে একটা ব্যাটারি লাগাইলাম, এই যে এরকম। তো আমরা কি জানি, এই যে পজিটিভ থেকে এটা কি পজিটিভ, এটা কি নেগেটিভ, বড়টা হচ্ছে পজিটিভ, ছোটোটা নেগেটিভ, ঠিক আছে? এইখান থেকে হচ্ছে কারেন্ট এইদিকে যাবে 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 এইদিকে যাবে, কারেন্ট যাবে এইদিকে, আর নেগেটিভকে ইলেকট্রন নেগেটিভ না, তাহলে এই নেগেটিভ ইলেকট্রনগুলো যাইতে 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 যেতে যেতে এই পর্যন্ত যাবে। এখন হওয়ার কথা কী ছিল জানেন, এখানে একটা তার দ্বারা কানেক্ট করা ছিল, এখন আমি যেটা করছি আমি তারটা দিই নাই, ঠিক আছে? ওকে, অর্থাৎ হওয়ার কথা ছিল নর্মালি কীরকম, নর্মালি এরকম হওয়ার কথা ছিল আর কি, এই যে এরকম, এই যে এরকম হওয়ার কথা ছিল। এখানে ইলেকট্রন থাকতো, এই ইলেকট্রন ঘুরে 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 এই ব্যাটারির ভিতরে আসতো, তাহলে হচ্ছে কারেন্ট ফ্লো হইতো আর কি।
তা আমি আর নর্মাল ওই কাজটা করি না, আমি এখানে এই জায়গাটুকু কেটে দিচ্ছি আর কি, এই জায়গাটুকু কেটে দিচ্ছি, এই জায়গাটুকু আমি কেটে দিচ্ছি। কারণটা কি, কারণটা দেখাচ্ছি একটু পরে, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, হলো। তাহলে ইলেকট্রন হচ্ছে, এখন দেখেন, তাহলে যেহেতু আমি এখানে কেটে দিচ্ছি এই অংশটুকু যেহেতু আমি কেটে দিচ্ছি, কিছু রাখি নাই, তার মানে ইলেকট্রন এসে এখানে আটকে যাবে না, ইলেকট্রন এখানে এসে আটকে যাবে, কিন্তু ইলেকট্রন মনে করেন যে এখানে এসে আটকে যাবে আর কি, ইলেকট্রনের সামনে এখানে আসতে পারবে না। যদি কোনো ক্রমে একটা ইলেকট্রন এখানে চলে আসে, তাহলে কিন্তু ওই ইলেকট্রনটা এই পর্যন্ত চলে আসবে এবং কারেন্ট ফ্লো হবে। এতটুকু আশা করি বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এবার সরি, আমার একটু কাশি, যাই হোক, এবার এই পুরা জিনিসটাকে আমি একটা বায়ুশূন্য রুমে নিয়ে যাব। এই যে এটা একটা কি বায়ুশূন্য রুম, ঠিক আছে। পুরা জিনিসটা ওই যে নীল দাগ দিয়ে আমি বুঝালাম যে এটা একটা বায়ুশূন্য রুম, ভালো কথা হইল। নীল দাগ দিয়ে আমি বুঝিয়ে দিলাম এটা একটা বায়ুশূন্য রুম, এটাকে একটু উপরে উঠাই দিই, নিচে লাগবে না, ঠিক আছে। এবার মনে করেন এখানে সূর্য ছিল, এই যে এরকম জায়গায় হচ্ছে সূর্য, এই যে মনে করেন যে সূর্য থেকে লাইট আসতেছে, সূর্য থেকে আস্তে আস্তে ওই লাইটটা কোথায় পড়বে দেখেন, আস্তে আস্তে ওই লাইটটা এখানে আস্তে এইটার উপর পড়লো, মানে এইখানেও যে পড়তেছে, এখানেও পড়তেছে, বাট ওইখানে দেখাচ্ছি না, ওইখানে তো কিছু নাই, এখানে পড়লেও কি না পড়লেও কি, তাই না। তো দেখেন এখানে যে পড়তেছে, এই যে ইলেকট্রন যেখানে আটকাই ছিল তখন এখানে সূর্যের আলো পড়তেছে। এখন আলোর ভিতরে এক প্রকার শক্তি আছে, আমরা জানি, আমরা ছোটবেলা থেকে পড়ছি আলো এক প্রকার শক্তি, তাই না। তো আলোর ভিতরে একটা শক্তি আছে, ওই শক্তির কারণে ইলেকট্রনটা প্রথমে এখান থেকে লাফ দিবে, ইলেকট্রন প্রথমে লাফ দিয়ে এখানে আসবে। দেখেন এই ইলেকট্রনটাই লাফ দিয়ে এখানে আসছে, কারণ ও শক্তি পেয়ে গেছে, এই ইলেকট্রনটা এতক্ষণ আটকাই ছিল, এই হলুদ ইলেকট্রনটা, এই হলুদ ইলেকট্রনটা এতক্ষণ আটকাই ছিল। এখন যখনই উপর থেকে সূর্যের আলো আসছে, ও তখনই লাফ দিয়ে বের হয়েছে, এবং সূর্যের আলো তো ওকে কিছু না কিছু একটা শক্তি দিছিল, ওই শক্তির কারণে এই ইলেকট্রনটা এই পর্যন্ত চলে আসবে, বুঝে গেল। তাইলে প্রথমে যেটা হইলো আমি আরেকবার দেখাই, দেখেন প্রথমে হচ্ছে ইলেকট্রনগুলো এখানে আটকাই ছিল, ডান দিকে, তারপর সূর্যের আলো আসতেছে, দেখেন সূর্যের আলো আসার কারণে ইলেকট্রন একটা মুক্ত হবে এখান থেকে, ঠিক আছে। ইলেকট্রন একটা মুক্ত হওয়ার পরে এবার সূর্য তো ওকে আরও কিছু শক্তি দিয়ে দিয়েছিল, ওই কারণে সে আবার জাম্প করে এই পাশে চলে আসবে, এবং ইলেকট্রন যখন এই পাশে চলে আসবে তখন ওরা আর কেউ থামাইতে পারবে না, ও অটোমেটিক এই পর্যন্ত চলে আসবে এবং ইলেকট্রন এখন কারেন্ট ফ্লো হবে, বোঝা গেল। এই হচ্ছে কাহিনী। তাহলে এখানে কী কাজ হইলো, এখানে দুইটা কাজ হয়েছে একসাথে, আমি ওই কাজটা লিখে দেখেন, সূর্যের আলো আসলো, অর্থাৎ সূর্যের আলো দুই টুকরা হয়েছে আর কি, সূর্যের আলোতে যে শক্তি ছিল আর কি, সূর্যের আলোর শক্তি দুই ভাগে ভাগ হয়েছে, এক ভাগ গেছে কি ইলেকট্রনকে মুক্ত করেছে, আর অন্য টুকরা কি করছে, ইলেকট্রনকে বামে পাঠাইছে। আমি একদম খাঁটি বাংলা লিখতেছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো অনেক ডিপ বেসিক আছে, আপনি ওগুলো কেন বলতেছেন না, বা এটা মাথায় রাখা লাগবে। পরীক্ষার আগের দিন যারা ওয়ান শট ক্লাস করতেছে তারা সারা বছর পড়ালেখা করে নেই, ঠিক আছে। তো যারা সারা বছর পড়ালেখা করে নেই তারা পরীক্ষার আগে কখনো বেসিকের দিকে দৌড়াবে না, তারা আগে হচ্ছে পরীক্ষা কীভাবে পাস করবে ওইটা চিন্তা করবে, তারপর কীভাবে A+ পাবে ওই চিন্তা করবে, তারপরে যদি সময় থাকে তাহলে বলবে যে আচ্ছা A+ পড়ার মতো তো পড়ে ফেলছে, এবার একটু বেসিকটা একটু দেখি, ঠিক আছে। তাই হচ্ছে চিন্তা করে, মানে যদি বলেন যে অনেক বেসিক আছে ওইগুলো দিচ্ছেন না কেন, তো ওইটা আসলে মানে কোনো লজিকের প্রশ্ন না আর কি পরীক্ষার আগে, ওকে। তো হইলো, তাহলে কী হচ্ছে এখানে তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এখান থেকে সূর্যের আলো আসতেছিল, সূর্যের আলো আস্তে আস্তে ইলেকট্রন একটাকে মুক্ত করে এই পাশে পাঠাইলো আর কি, তার মানে সূর্যের আলোতে যে শক্তি ছিল সেটা দুই টুকরা হয়েছে। এখন একটা কথা আমি আপনাদেরকে বলি, $5 আর 5 টাকা কি কখনো সমান হয়? উত্তর হচ্ছে না, একটা হচ্ছে ডলার, একটা হচ্ছে টাকা। তার মানে সূর্যের আলোর শক্তি, তার মানে এই সমান চিহ্নের বামে যদি শক্তি থাকে তার মানে এইগুলোও সব শক্তি, কারণ দুইটা শক্তি যোগ করলে আমি একটা শক্তি পাবো। আমি $1 আর $2 যোগ করলে কখনো 3 টাকা পাবো না, আমি $1 আর $2 যোগ করলেই $3 পাবো, বোঝা গেল। তার মানে আমি যদি এই সাইডে লিখি সূর্যের আলোর শক্তি, তার মানে ওই পাশেও কে আছে, আলোর শক্তিই আছে, মানে ওই পাশে শক্তিই আছে ওরা, বোঝা গেল। আচ্ছা, তাইলে এখানে মনে করেন যে সূর্যের আলোর শক্তি, এটাই তো আমাদের টোটাল এনার্জি, তাই না। এই যে এইটুক তো আমাদের এনার্জি টোটাল, বা টোটাল এনার্জি, আমি বাংলায় লিখি, সরি ইংলিশ আর কি, এটুকু হচ্ছে আমাদের টোটাল এনার্জি সমান কি ইলেকট্রনকে মুক্ত করছে। এখন যে শক্তির কারণে ইলেকট্রন মুক্ত হয় তাকে বলা হয় কার্যাপেক্ষক, মনে রাখেন, কার্যাপেক্ষক। যে শক্তির কারণে ইলেকট্রন মুক্ত হয় তাকে বলে কার্যাপেক্ষক, আর ইলেকট্রনকে যে বামে পাঠাইছে এটাই হচ্ছে ওর গতিশক্তি, ঠিক আছে। গতিব্যাপ্ত হয়ে বামে গেল, তার মানে এটাই হচ্ছে ওর গতিশক্তি,
ওকে, তো এইটাই হচ্ছে আমাদের মূল সূত্র। কার্যপেক্ষককে প্রকাশ করা হয় কখনো কখনো ডাব্লিউ দ্বারা বা কখনো কখনো ফাই দ্বারাও প্রকাশ করা হয়, এই যে এরকম শূন্য মানে বাংলা গোল দিয়ে দেন মাঝখান দিয়ে দাগ দিলেই হয়। আর গতিশক্তি তো কাইনেটিক এনার্জি ইকে ম্যাক্স বা ইকে এনার্জি সরি কাইনেটিক এনার্জি আর কি, যাই হোক। আর এইদিকে টোটাল এনার্জি ইটি, এই আর কি। বুঝে গেল? তাহলে কি সবাই কিন্তু এনার্জি, এইটাও এক প্রকার শক্তি, দেখেন এইটাও এক প্রকার শক্তি, এইটাও এক প্রকার শক্তি, এবং এটাও কি, এটাও এক প্রকার শক্তি। বোঝা গেল? আচ্ছা, তো এতটুকু একটু কষ্ট করে লিখে নেন, অর্থাৎ এই যে এই বক্সটা আপনারা একটু কষ্ট করে লিখে নেন। এই যে এখন যা যা দেখা যাচ্ছে আর কি, এগুলো একটু কষ্ট করে লিখে নেন। এই যে এগুলো সব একটু কষ্ট করে লিখে নেন। এইটুকুই আপনার পরীক্ষায় লাগবে, আর কিছু লাগবে না, আপনার এইটুকুই লাগবে পরীক্ষায়। ঠিক আছে, এই যে এইটুকুই আপনার পরীক্ষায় লাগবে। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলি কী হচ্ছিল ব্যাপারটা। যেটা হচ্ছিল, আমার ইলেকট্রনে এখানে এসে আটকে যাচ্ছিল, ইলেকট্রন বারবার এখানে এসে আটকে যাচ্ছিল, কারণ আমি এখানে কোনো তার রাখি নেই। যেহেতু আমি কোনো তার রাখি নেই, তাই ইলেকট্রনে এসে আটকে যাচ্ছিল। সূর্যের আলো আসলো উপর থেকে যখন সূর্যের আলো আসলো, সূর্যের আলো ইলেকট্রনের উপর পড়লো। সূর্যের আলোতে যেহেতু এক প্রকার শক্তি ছিল, ওই শক্তির কারণে ইলেকট্রন লাফ দিল, এবং ওই শক্তি যতটুকু বেঁচে ছিল তার কারণে সামনের দিকে আসলো, মানে গতিপ্রাপ্ত হইল আর কি। তাই সূর্যের আলোর শক্তি দুই ভাগে ভাগ হয়েছে, এক ভাগ হচ্ছে ইলেকট্রনকে মুক্ত করছে, আর এক ভাগ ইলেকট্রনকে বামে পাঠাইছে। বোঝা গেছে? তাহলে এটাকেই আমরা খাঁটি বাংলা লিখতে পারি হচ্ছে টোটাল এনার্জি সমান কার্যপেক্ষক। কার্যপেক্ষক মানে কি, যে শক্তির কারণে ইলেকট্রন মুক্ত হয়। আর গতিশক্তি মানে কি, যে শক্তির কারণে ইলেকট্রন সামনের দিকে এগিয়ে যায়। এই হচ্ছে আমাদের সূত্র। আশা করি এতটুকু বুঝে গেল। এখন যে কোনো এনার্জি দেখেন, তাহলে আমি আগে বলছি এটাও এক প্রকার এনার্জি, এটাও এক প্রকার এনার্জি, এটাও এক প্রকার এনার্জি, তাই তো? এখন যে কোনো এনার্জি সমান আমরা কী পড়ছি সূত্র, ছোটোবেলায় একটু মনে করার চেষ্টা করেন তো। এনার্জি সূত্র আমরা কোনটা কোনটা পড়ছি? এনার্জি দেখেন, এনার্জি সমান সমান কী পড়ছি? hc/λ, সরি, hc/λ সমান hf। এফ মানে কি, কম্পাঙ্ক। এগুলো না পড়ছি আমরা, পড়ছি তো। আবার আরও কী পড়ছি? mc², এনার্জি সমান সমান mc², এটাও পড়ছি আমরা কিন্তু। এরপরে আমরা কি পড়ছি? ইভিও পড়ছি। ভি কি, ভোল্টেজ। ই কি, ইলেকট্রনের আধান। আমি লিখে দিচ্ছি, চিন্তা নাই, আমি শুধু এখন দেখাচ্ছি আর কি। এগুলো কখন কোনটা আমি লিখে দিব। এখন দেখেন, এতটুকু তো বোঝা গেল। আপনারা এই যে হলুদ কালার দিয়ে যে সূত্রটুকু লিখছে, এগুলো একটু লিখে নেন, এটা আমাদের কাজে লাগবে। যে কোনো এনার্জি দেখেন, আমি আগে বলছি এটাও শক্তি, এটাও শক্তি, এটাও শক্তি। তার মানে এই শক্তির পরিবর্তে আমি হয়তো কখনো এটা লিখবো, এই শক্তির পরিবর্তে আমি কখনো হয়তো এটা লিখবো, এই শক্তির পরিবর্তে আমি কখনো হয়তো এটা লিখবো। আবার এই শক্তির জায়গায় আমি কখনো হয়তো এটা লিখবো, এই শক্তির জায়গায় আমি কখনো হয়তো এটা লিখবো, এই শক্তির জায়গায় আমি কখনো হয়তো এটা লিখবো। মানে আমি এক এক জায়গায় এক একটা লিখতেই পারি। আমার প্রশ্নে কি চাচ্ছে বা প্রশ্নে কি দেওয়া আছে, ওইগুলোর উপর নির্ভরশীল আর কি। এটা ম্যাথ করলে আমরা বুঝে যাবো, চিন্তা নেই। বুঝে গেল? আচ্ছা, এতটুকু আশা করি ক্লিয়ার আমাদের। তো এরপর আমাদের কি দেখা লাগবে? নিবৃত্তি বিভব নামে একটা জিনিস আছে, ওইটা আমাদেরকে দেখা লাগবে। দেখেন, প্রথমে আমি একটু আগে চিত্র রাখলাম, ওইটা আরেকবার রাখি। হ্যাঁ, আচ্ছা দেখেন, এটাকে চিত্র যেটা আঁকিলাম আমি সেটা আরেকবার আঁকবো। আচ্ছা, বলেন তো, এখন যদি এখানে সূর্য আঁকি, আমি মনে করেন এটা হচ্ছে সূর্য। সূর্য থেকে কি এখন আর লাইট এটার উপরে আসলে ইলেকট্রন মুক্ত করতে পারবে? মনে করেন যে ইলেকট্রনটা এখান থেকে বের হয়ে এই পর্যন্ত আসতেছিল, ইলেকট্রন এখানে এসে আটকায় গেছে। তো এখন বলেন তো, সূর্য আলোকে এসে ওরা মুক্ত করতে পারবে? উত্তর হচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে একটা বায়ুশূন্য রুম লাগবে। প্রথম চিত্রটা দেখে খেয়াল করেন, এই যে এই চিত্রটা দেখেন, এই যে নীল রঙের এই বক্সটা কিন্তু একটা বায়ুশূন্য রুম। কি বায়ুশূন্য রুম আর কি, মানে বায়ুশূন্য আর কি, ভ্যাকুয়াম আর কি, ভ্যাকুয়াম। তো বায়ুশূন্য হওয়া লাগবে। সূর্যের আলো যদি কাজ করতে চাই, ভ্যাকুয়াম হওয়া লাগবে। এখন কেমনে বুঝবো যে আসলে বায়ুশূন্য হওয়া লাগবে? দেখেন, আমাদের প্রকৃতিতে কি বাতাস আসছে না? ধরেন আমি একটা মোবাইল হাতে করে, মানে ধরেন যে আমি আমার মোবাইলটা হাতে করে রাস্তায় হাঁটতেছি, ঠিক আছে, ভালো কথা। এখন যদি পৃথিবী যদি বায়ুশূন্য হইতো, তাহলে কি হইতো? সূর্যের আলো আসতো আর আমার ফোনের ইলেকট্রনগুলো সব গলে গলে পড়ে যেত, মানে আমার ফোন থাকতো না, গোলা হয়ে যেত সব কিছু। তো সূর্যের আলো আসে দেখেই হচ্ছে, সরি সূর্যের আলো বলতেছি, বাতাস আসে দেখে আমার ফোনটা টিকে থাকে আর কি, সূর্যের আলোর কারণে। তো
তো এখানে তাহলে চিত্রটাতে কী করতে হবে আমাকে এক্সট্রা করে? অবশ্যই একটা বায়ুশূন্য করতে হবে এটাকে আগে। এই যে আমি একটা বায়ুশূন্য রুম আঁকাই দিলাম, মানে বায়ুশূন্য রুমের ভিতরে আর কি সম্পূর্ণ ক্রিয়াকলাপটা হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, হইল। তাহলে এই যে সূর্যালো আসতেছিল, সূর্যালো এখান থেকে আসতেছে, সূর্যালো আসতেছে, এসে এই একটা ইলেকট্রনের উপর ইফেক্ট করবে, ইলেকট্রনটাকে এখানে পাঠাবে, ইলেকট্রন এখানে পাঠাবে, তারপর এই ইলেকট্রনটা হচ্ছে আবার ঘুরে ঘুরে এই পর্যন্ত আসবে, তারপর আবার ঘুরে ঘুরে এই পর্যন্ত যাবে আর কি, মানে এইভাবে চলতে থাকবে। এখন এটাকে আজীবন চলতে থাকবে? উত্তর হচ্ছে না। একটা পর্যায়ে গিয়ে ইলেকট্রন এখানে অনেক বেশি পরিমাণে আসা শুরু করবে না? এত বেশি পরিমাণে আসবে যে এখানে জ্যাম হয়ে যাবে। এখানে কি জ্যাম হবে? এখন যে শক্তির কারণে এখানে জ্যাম সৃষ্টি হবে সেটাই হচ্ছে নিবৃত্তি বিভব। কি বললাম আমি? যে বিভবের কারণে বাধা সৃষ্টি হবে আর কি। আমি সোজা বাংলা লিখতেছি, এটা বইতে আপনারা সঙ্গে দেখে নিন, হ্যাঁ, আমি জাস্ট বোঝার জন্য লিখতেছি, সেটাই নিবৃত্তি বিভব আর কি। এটাকে আমরা ওই যে একটু আগে দেখলাম না, ভি নট বা ভি দ্বারা লিখবো আর কি আমরা, ঠিক আছে? যে এখানে যে সূত্রটা একটা লিখলাম না আমি এখানে, এই যে এটা এই যে ইভি ভোল্টেজ, এটাকে আমরা নিবৃত্তি বিভব বা শুধু বিভব হিসেবে লিখবো আর কি। ম্যাথ করলে আমরা বুঝবো, সমস্যা নেই। তো আশা করি এতটুকু আমরা ক্লিয়ার। এখন আমরা চলেন ম্যাথের দিকে যাই আমরা। আচ্ছা, তো এখানে আমি একটা ম্যাথ নিয়ে আসছি আর কি। তো যদিও এটা দেখে অনেক হয়তো ভয় পাইতে পারেন যে ভাই কী দিলেন, এটা বইটার ম্যাথ দিয়ে দিলেন। তো কথা হচ্ছে আমি মেন বইটা খুঁজে পাচ্ছি না। আমার মেন বইটা আমার ছোটো ভাই পড়তো, তো কই রাখছি আমি খুঁজে পাইলাম না, ও বাসায় নেই। তো হাতের কাছে একটা কনসেপ্ট বুক ছিল, ওইখান থেকে এটা নিয়ে আসছি। তো চিন্তা নাই, এটা বইটা কত সালে আসছে? 7-8 সালে না? তো বইটা পুরানো যেগুলো আসতো ওইগুলো এখন বোর্ডে আসে, হ্যাঁ। তো ওইগুলো ভয় পাওয়ার দরকার না, কনসেপ্টে যা পড়ছি তাই হবে, হ্যাঁ, মানে কনসেপ্টের বাইরে কখনো যাবে না, এটা মাথায় রাখতে হবে। চলেন এ করি, দেখা যাচ্ছে এটা ঠিকঠাক যাচ্ছে হয়তো। আমি একটু তাও এক কাজ করি, এখন তো ক্লিয়ার দেখা যাচ্ছে কি করলাম। তো দেখেন এখানে কি বলছে, ল্যামডার মান দিয়ে দিছে 4000 অ্যাংস্ট্রম, হ্যাঁ। তো আমি দেখেন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যেখানে পারবেন চিত্র আঁকাবেন, চিত্র আঁকাইলে দেখবেন যে ফরফর করে ম্যাথ মিলে যাচ্ছে। তো আমি চিত্র আঁকাবো, চিত্র কোনটা আঁকাবো? যেটা জানি সেটাই আঁকাবো। কোনটা জানি আমরা এই তো নর্মাল চিত্রটা জানি আর কি, এই যে এটা জানি আমরা। সরি, কী করলাম? দেখেন পরীক্ষা কিন্তু চিত্র আঁকানো ম্যান্ডেটরি না, আপনাকে আঁকানোও লাগবে না, হ্যাঁ। বাট আপনি খাতার শেষের দিকে কোথাও না কোথাও আঁকাই নেবেন, তাহলে আপনি বুঝবেন যে কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? এখানে সূর্য ছিল, সূর্য থেকে কি আসতেছিল? লাইট আসতেছিল, ইলেকট্রনটাকে মুক্ত করে এখানে পাঠাচ্ছিল, তাই না? তারপর ইলেকট্রনটা এখানে ঘুরে 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 আবার এখানে আসতেছিল, তাই তো? এরকমই তো হচ্ছিল, তাই না? তাহলে কি হয়েছে এখানে দেখেন, এবার আমি চিত্র আঁকাই নিলাম প্রথমে। চিত্র কিন্তু আমার আঁকানো ম্যান্ডেটরি ছিল না, বাট তারপরে আমি আঁকাইছি, কারণ আমি পারি, আঁকাইতে পারিতে আমি আঁকাইছি, সোজা কথা। যদিও এমন না, বাট আমি বললাম আর কি আপনার, ঠিক আছে? এটা বলছি। তাহলে দেখেন এখন প্রশ্নে কী দেওয়া আছে সেটা এবার একটু খুঁজে দেখেন। প্রথমে কি দিচ্ছে, ল্যামডা ইকুয়াল টু 4000 অ্যাংস্ট্রম। এখন ল্যামডা ভাই কি আবার? দেখেন এই যে সূর্য থেকে যে আলো আসতেছে না, ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, সমান সমান কত? 4000 অ্যাংস্ট্রম। 4000 অ্যাংস্ট্রম মানে কি? অ্যাংস্ট্রম আমরা ম্যাথ করবো? উত্তর হচ্ছে না, 4000কে 10⁻⁻10 দ্বারা গুণ দিলেই মিটারে চলে যাবে, শেষ। আমরা মিটার নিয়ে ম্যাথ করবো, অর্থাৎ ল্যামডার মান আমরা এটা নিয়ে ম্যাথ করবো। এরপর কোনো ফোটন মানে আলো কোনো ধাতব পৃষ্ঠে, মানে এই যে এই পৃষ্ঠটাতে পড়তেছিল, এই পৃষ্ঠটা থেকে এই ল্যামডা এখানে এসে পড়তেছে, পুষ্ট হয়ে সর্বোচ্চ এত গতিশক্তির ফটো ইলেকট্রন নির্গত করে। দেখেন এটা কি বলছে? এটা গতিশক্তি বলছে না? এই যে এটা 0.4 ইভি, এটা কি গতিশক্তি? তার মানে আমরা সূত্রে কি পড়ছিলাম? আমরা সূত্র পড়ছিলাম এরকম না? আমি এক কাজ করি, আমি এগুলোকে একটা সাইড করি, 1 মিনিট। দেখেন তো আমরা সূত্রটা কীরকম পড়ছিলাম? আমরা পড়ছিলাম টোটাল এনার্জি টোটাল সমান সমান কার্যপেক্ষক প্লাস কাইনেটিক এনার্জি, এরকম পড়ছিলাম না আমরা? তো এখানে আমি সূত্রটা লিখলাম। এবার টোটাল এনার্জি আমাকে কী বের করতে বলছে? প্রশ্নের দিকে তাকান, কার্য অপেক্ষক বের করতে বলছে, তার মানে আমাকে ডাব্লিউর মানটা নির্ণয় করতে বলছে। ডাব্লিউ মানে আমরা কার্যপেক্ষক পড়ছিলাম, তাহলে আমি এক কাজ করি, পরের লাইনে আমি এটা লিখতেই পারি, ডাব্লিউ সমান সমান এনার্জি টোটাল বিয়োগ ইকে। এখন টোটাল এনার্জি আমার কাছে আর কিছু দেওয়া আছে, দেখেন গতিশক্তি দেওয়া আছে, তার মানে কাইনেটিক এনার্জি দেওয়া আছে, অর্থাৎ ইকে এর মানটা দেওয়া আছে। কাইনেটিক এনার্জি হচ্ছে 0.4 ইলেকট্রন ভোল্ট। এখন ইলেকট্রন ভোল্টকে আমরা ম্যাথ করতে পারবো? উত্তর হচ্ছে না, আমরা সবসময় জুলে নিয়ে গিয়ে ম্যাথ করবো। তাহলে কেমনে নিয়ে যাবো? 0.4কে কী দিয়ে গুণ দিব বলেন তো? ইলেকট্রনের চার্জ দ্বারা। দেখেন ইলেকট্রনের চার্জ কত, এটা একটু মুখস্থ রাখতে হবে, 1.6 × 10⁻⁻16 জুল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইকে এর মান, ওকে?
এটা কত আসে আমি জানি না। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে একটা কি বলছে, সর্বোচ্চ গতিশক্তি বলছে না, তো সর্বোচ্চ গতিশক্তিকে কখন এইভাবে লেখা যায় আর কি, কে ম্যাক্স, কাইনেটিক এনার্জি ম্যাক্স আর কি হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। তাহলে আমি কি বললাম, 1 EV সমান সমান 0 ওই এত, তাহলে এখান থেকে একটা জিনিস লিখে নেন যেটা যদি কাজে লাগতে পারে, 1 EV সমান সমান 1.6 ইন্টু 10⁻⁻16 জুল, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর কিছু না। এই 16 হবে না 19 হবে, ইলেকট্রনের চার্জ 19 না, সরি এটা 19 হবে, এটা 19 হবে, 19 আমি এটা বলি কেমন জানি লাগতেছে, 19, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে কে ম্যাক্স কে এর মান পাই গেছি। এবার টোটালকে আমরা তাহলে কোন সূত্রে লিখবো, আমরা সূত্র আরেকটা দেখছিলাম, hc/λ, এটা দেখছিলাম না, hc/λ বিয়োগ এটা তো কত 0.4 ইলেকট্রন ভোল্ট, মানে কত, মানটা বসাই দিই একেবারে। আচ্ছা, একটু পরেই বসাই, সমস্যা নেই, ঠিক আছে। এবার এইচ এর মান কত, এইচ মান হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, মান কত ক্যালকুলেটরে বের করা যায়, এটা দেখে, ঠিক আছে। 6.63 ইন্টু 10⁻⁻34, আলোর বেগের মান কত 3 ইন্টু 10⁸8, ল্যাম্বডার মান কত বের করছিলাম 4000 ইন্টু 10⁻10 মাইনাস 0.4 EV মানে হচ্ছে 0.4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, শেষ। তো উত্তরটা কত আমি লিখে দিচ্ছি, উত্তরটা হচ্ছে 4.335 ইন্টু 10⁻⁻19 জুল। এটা মানে কি, জুল থেকে আমি যদি হচ্ছে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই, তাহলে আমি কত দিয়ে ভাগ দিব, এই যে এইটা দিয়ে ভাগ দিব, ঠিক আছে। এটা দিয়ে ভাগ দিলে উত্তর আসবে হচ্ছে 2.709 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো বোঝা গেছে, দেখেন আমরা জাস্ট হচ্ছে এই সূত্রে বসাই দিছি অ্যান্ড গেম ওভার, ঠিক আছে। তো আমাদেরকে জাস্ট এটাই করতে হবে আর কি, কী লাগতেছে কেন লাগতেছে এতটুকু বুঝতে পারলে আমাদের গেম ওভার। আচ্ছা, তারপরে নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, তো আমাদের এই ম্যাথটাও বইটা আসছিল 2020-21। এখন বলতে আমি একটু আগে বললেন যে বইটা পুরান ম্যাথগুলো আসে বোর্ডে, এখন দিচ্ছেন বইটার নতুন নতুন ম্যাথ, কাহিনি কিছুই না ভাই, কনসেপ্ট সেম, সোজা কথা। বইটা কি সবচেয়ে কঠিন ম্যাথ আসে নাকি, বইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যাথ আসে, কনসেপচুয়াল ম্যাথ আসে, এরকম আর কি। তো যাই হোক, সেটা ম্যাটার না। আমি আবার কি করবো, চিত্র রাখবো, চিত্র আঁকা ছাড়া উপায় নেই। এই যে এখান থেকে সূর্য আলো আসতেছে, ইলেকট্রন ছিল, ইলেকট্রনকে লাভ দিয়ে এখানে পাঠাইলো, হয়েছে, শেষ। এতটুকু চিত্র রাখলেই যথেষ্ট। এবার কি বলছে, টাংস্টেন ধাতুতে আলোক তড়িৎ, টাংস্টেন ধাতু কোনটা, তার মানে এই জায়গায় যে ধাতুটা আমি লাগাইছি এটা মনে করে যে টাংস্টেন ধাতু। আলোক তড়িৎ বিচ্ছুরণ সংগঠনের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার, মানে ল্যান্ডার মান দিছে এখন ন্যানোমিটারে, 230 ন্যানোমিটারে। তো ন্যানোমিটার থেকে মিটারে নিয়ে যাওয়ার উপায় কি বলেন তো, ন্যানোমিটার থেকে মিটারে নিয়ে যাওয়ার কোনো উপায় আছে? আছে তো, কত দিয়ে গুণ দেওয়া লাগে মনে করার চেষ্টা করেন, 10⁻⁻9 দ্বারা গুণ দিলে ন্যানোমিটার থেকে মিটারে যাবে, ঠিক আছে। তো দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, তাহলে লিখেই ফেলি, ল্যামডার মান দিলে কত, ল্যামডার মান দেওয়া আছে হচ্ছে 230 ন্যানোমিটার, কিন্তু আমি ম্যাথ করবো হচ্ছে মিটারে, তাহলে 230কে 10⁻⁻9 দ্বারা গুণ করলেই মিটারে চলে যাবে, গেল। উক্ত ধাতুতে কত তরঙ্গ দৈর্ঘ্য আলো ফেললে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি 1.5 হবে। তার মানে দেখেন, এইটুকু আমি ফেলতেছিলাম, মানে এখান থেকে আমি ল্যামডা ফেলতেছি, মানে 230 ফেলতেছি, আমি 230 ফেলার কারণে কী হচ্ছে, বিচ্ছুরণ সর্বোচ্চ এত, উক্ত হয়তো কত তরঙ্গের আলো দৈর্ঘ্য, মানে দেখেন আমি ল্যামডার মান কত করলে গতিশক্তি 1.5 ইলেকট্রন ভোল্ট হবে সেটা জানতে চাইছি আর কি। নর্মালে তো আছে, ঠিক আছে, দেখেন নর্মালে আসতেছে এত 230, কিন্তু কতটুকুর জন্য এখান থেকে যে ইলেকট্রন এখানে আসবে, দেখেন এখন হচ্ছে 230 এখান থেকে এই পর্যন্ত আসতেছে, ইলেকট্রন কিন্তু পুরাটা নিচ্ছে না, ইলেকট্রন কতটুকু নিলে সে এখান থেকে যখন এখানে আসবে তখন তার সর্বোচ্চ গতিশক্তি 1.5 ইলেকট্রন ভোল্ট হবে সেটা জানতে চাইছে, বুঝে গেল। তার মানে এখানে একটা ল্যামডা, আবার এখান থেকে এখানে আসতে আর একটা যে ল্যামডা, ওই ল্যামডার মান জানতে চাইছে এনারা। আমাদের সূত্র কী ছিল, সূত্র ছিল ই টোটাল সমান সমান কার্যপেক্ষক যোগ ই কে, মানে সর্বোচ্চ আর কি গতিশক্তি 1.5 ইলেকট্রন ভোল্ট, ওকে, ডাজন্ট ম্যাটার। তাহলে ই টোটালের জায়গায় আমি কি লিখতে পারি, তাহলে এইচসি বাই ল্যামডা, ইসি বাই ল্যামডা। কার্যপেক্ষকের মান কত ভাই বল, কার্যপেক্ষকের মান কত, যে ল্যামডাটা আসতেছে ওইটাই তো হচ্ছে আমাদের নর্মাল কার্যপেক্ষক, তো কার্যপেক্ষকের জায়গায় আমি সেম সূত্রে লিখবো, এইচসি বাই ল্যামডাই লিখবো আমি আবার এখানেও,
আমি আগে বলছিলাম যে সূত্র লেখা যাবে প্লাস ইকের জায়গায় আমি কত লিখবো 1.5 ইন্টু 10⁻⁻19 মূল করছি 1/6 গুণ দিতে হবে। তো দেখেন ইলেকট্রন ভোল্ট থেকে আমি হচ্ছে কিসে নিয়ে যাচ্ছি জুলে, ঠিক আছে দেখাই দিই নিচে দেখেন 1.5 ইলেকট্রন ভোল্ট যে কথা 1.5-এর সাথে যদি আমি 1.6 ইন্টু 10⁻⁻19 গুণ দিই তাহলে সম্পূর্ণটা জুলে চলে যাবে। আমি ওইটাই করলাম, ঠিক আছে, এটা ভয় পাওয়ার কিছু। এখন এখানে বলতে হয় যে ভাই এইচ এর মান প্ল্যাঙ্কের ধ্রুবক বুঝলাম, সি এর মান আলোর বেগ এটা বুঝলাম, কিন্তু ল্যামডা তো দুই জায়গায় দুইটা হয়ে গেল। এখন কাহিনী কি ভাই বোঝা লাগবে। দেখেন ল্যামডা দুই জায়গায় দুইটা হয় নাই, খেয়াল করেন সরি খেয়াল করেন একটা জিনিস দেখাই, এক মিনিট। এখানে যে ল্যামডাটা ছিল অর্থাৎ এই যে ল্যামডা প্রথম যে ল্যামডাটা, এই ল্যামডা হচ্ছে উপর থেকে যেটা আসতেছে সেই ল্যামডা, আর এখানে কার্যপেক্ষকের এখানে যে ল্যামডা আছে এই ল্যামডা হচ্ছে এখান থেকে এখানে আসতে যে ল্যামডা সেই ল্যামডা, অর্থাৎ পার করতে ল্যামডা। তাহলে আমাদেরকে বের করতে বলছে কোনটা, আমাদেরকে এই যে এইটাই বের করতে বলছে, পার করতে যে ল্যামডাটা সেটাই বের করতে বলছে। আচ্ছা তাহলে আমি কি করব, এইচ এর মান তো বসাই দিব সব জায়গায়, সরি এক মিনিট 6.63 ইন্টু 10⁻⁻34 আলোর বেগ বসাই দিব 3 ইন্টু 10⁻8, এই ল্যামডার মান বসাই দিব 230 ইন্টু 10⁻⁻9 ইকুয়াল টু এইচসি, তো সেম 6/63 ইন্টু 10⁻⁻34, এটা হবে না লাগতেছে, মানে হবে না করতে বসাবো এত বড় জিনিস 3 ইন্টু 10⁻8, আর নিচে এই ল্যামডার মানটা আমি আবার বের করব, আর প্লাস যা আছে আর কি 1.5 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, ঠিক আছে। তো এখান থেকে আর কি যে নতুন যে ল্যামডাটা সেটা বের হয়ে আসবে, সেটার মান আসবে হচ্ছে একটা পুরোটা যদি একবার ক্যালকুলেটার বসে দেন তাইলেও হবে, আর আলাদা আলাদা করলেও হবে 180 ইন্টু 10⁻⁻19 মিটার। এটা মানে কি -19 না, সরি -9 মিটার, হ্যাঁ -9 মিটার, এটা মানে হচ্ছে 180 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে নতুন যে ল্যামডার কারণে 1.5 সর্বোচ্চ ইলেকট্রন ভোল্ট পাবো সেটাই হচ্ছে 180 ন্যানোমিটার, ঠিক আছে। আশা করি এটা বোঝা গেছে। হ্যাঁ একটু কঠিন লাগতে পারে, বাট বইতে দেখবো যে ম্যাথ আছে এবং একই ম্যাথ আছে, একই ম্যাথ বারবার আছে, ঠিক আছে। তো ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে, একই রকমই ম্যাথ কনসেপ্ট সব সেম, ওই কারণে ভয় পাওয়ার দরকার নেই। কনসেপ্ট আলাদা হলে ভয় পাইতেন, ঠিক আছে, এটাই। আচ্ছা এরপরে ম্যাথে যাই আমরা। আচ্ছা তো এরপর আমরা এই ম্যাথটা করবো, এটা বেশ সহজ একটা ম্যাথ। তো এই ম্যাথটা কি বলছে, একটি ধারত্ব কার্যপেক্ষক, অর্থাৎ কার্যপেক্ষকে দেওয়া আছে সাবাস ডাব্লিউর মানটাই দিয়ে দিচ্ছে 3.11 ইন্টু 10⁻⁻19 জুল। উক্ত তল হতে ইলেকট্রন নির্গত করে আপাতত আলোকের সূচন কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বাবা বহুত কাহিনী বলছে আর কি, ঠিক আছে, একটু বেশি কাহিনী বলে ফেলছে। তো চিত্র রাখতে হবে, কিছু করার নাই, চিত্র আঁকতে হবে। দেখেন ইলেকট্রন এখান থেকে লাফ দিয়ে এখানে আসছে, তো ইলেকট্রন প্রথমে এখান থেকে লাফ দিয়ে উপরে উঠলো, উপরে উঠে তারপর আবার হচ্ছে এখানে গতিপ্রাপ্ত হয়ে এখানে আসলো আর কি, এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। আচ্ছা তো কি বলছে, সূচন কম্পাঙ্ক, অর্থাৎ যে কম্পাঙ্কের কারণে ইলেকট্রন লাফ দেয় বা যে কম্পাঙ্কের কারণে ইলেকট্রন মুক্ত হয় সেটাই হচ্ছে সূচন কম্পাঙ্ক। আপনারা খাতার পাশে একটু কষ্ট করে লিখে নেন, যে কম্পাঙ্কের কারণে ইলেকট্রন মুক্ত হয়, অর্থাৎ এই ইলেকট্রনটা মুক্ত হয়ে এই যে এখানে আসলো, এটাই হচ্ছে কি সূচন কম্পাঙ্ক। যে ইলেকট্রনের কারণে ইলেকট্রন মুক্ত হয় সেটাই সূচন কম্পাঙ্ক। আচ্ছা তাহলে আমাদেরকে সূচন কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তো কোনো ব্যাপারই না। দেখেন আমি আগে বলছিলাম কার্যপেক্ষক এক প্রকার শক্তি, আমি কার্যপেক্ষক সমান সমান hc/λ লিখতে পারবো চাইলে, বা hf লিখতে পারবো, আমার কোনো বাধা নাই, একটা লিখতেই পারবো আমার ইচ্ছা মতো আমি, তাই না? আমি এটা বলছিলাম না, বলেন তো বলছিলাম না? হ্যাঁ আমি বলছিলাম। আমি এখন এই সূত্র 2 বার ব্যবহার করলে আমার কাজ শেষ, বা একবার ব্যবহার করলেও হয়ে যাবে। কীরকম দেখেন, আমি যদি এইটুক ব্যবহার করি তাহলে কি হয়, ডাব্লিউর জায়গায় মান বসে দিব 3.11 ইন্টু 10⁻⁻19, এবার এইচের জায়গায় মান বসে দিব 6.63 ইন্টু 10⁻⁻34, আলোর বেগের মান 3 ইন্টু 10⁻8, আর ল্যামডার মানটাই বের করবো। তো এখান থেকে ল্যামডাই কি, ল্যামডাই হচ্ছে যে এখান থেকে আসতে আমার মুক্ত হইতে ওর যে পরিমাণ কম তরঙ্গ দৈর্ঘ্য লাগছে সেটা, ঠিক আছে। আমি এখান থেকে কিন্তু ল্যামডার মানটা আরামসে বের করে ফেলতে পারবো। ল্যামডার মান উত্তর আসবে হচ্ছে উত্তর কত আসবে 6395 ইন্টু 10⁻⁻10 মিটার, এত মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে 6395 অ্যাংস্ট্রম আর কি, এটা আসবে উত্তর, ঠিক আছে। এবার
তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করে ফেলছি, তাহলে সূচন কম্পাঙ্ক বের করার কোনো ব্যাপারই না, তাই না? কোনো ব্যাপার? দেখেন তো সূত্র কিন্তু এবার আপনি ডাব্লিউ সমান সমান HF এই সূত্র দিয়েও এফ এর মান বের করতে পারেন। কীরকম করে? এই যে 3.11 ইন্টু 10⁻⁻19 বসাবেন, এইচ এর জায়গায় বসে দেবেন 6.63 ইন্টু 10⁻34 ইন্টু এফ। এই এফ এর মানটা আপনি এখন আরামসে বের করে ফেলতে পারবেন। এফের উত্তরটা আসবে হচ্ছে কত? এফের উত্তরটা আসবে হচ্ছে 4.69 ইন্টু 10⁻14 হার্জ। এইভাবে বের করতে পারেন। আবার আরও কিন্তু সূত্র আমরা পড়ছি। কীভাবে? আমরা তো ল্যামডা বের করে ফেলছি না? এই যে ল্যামডা বের করার পরে এখানে কিন্তু এই সূত্রটা ইউজ করতে পারবেন, সি সমান সমান এফ ল্যামডা। এটা ব্যবহার করেও আপনি এফ এর মান বের করতে পারবেন, মানে বের করলেই হয়েছে। আপাতত এটাই অ্যান্সার আর এইটা অ্যান্সার আর কি, এই আর কি। তো সহজ একটা প্রশ্ন ছিল, একদম সহজ। পানিবাদ টাইপের, এটা মাঝে মধ্যে আসে, মানে মাঝে মধ্যে এই টাইপসের শুধু কার্যবেক্ষক নিয়েও ম্যাথ আসে। হ্যাঁ, তো ভয় পাইলে চলবে না, ভয় পাইলে ভয় লাগবে, ভয় পাইলে ভয় লাগবেই। ঠিক আছে? আচ্ছা, চলেন আরেকটা বইয়ের ম্যাথ করি। আচ্ছা, তো এই ম্যাথটা কিন্তু বইটা আসছে। এটা বইটা কত সালে আসছে দেখেন। আচ্ছা লেখা নেই, সরি, বাট এটা বইতে আসছে। তো 3000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটি অতিবেগুনি রশ্মি, ঠিকই বলছে, 3000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটি অতিবেগুনি রশ্মি 2.28 ইলেকট্রন ভোল্ট কার্যপেক্ষক বিশিষ্ট একটি বস্তুর পৃষ্ঠে আপতিত হয়ে একটি ইলেকট্রন নির্গত করলো। নির্গত ইলেকট্রনের বেগ কত? দারুণ প্রশ্ন না? নতুন কিছু পাইলেন না? আমি বলতেন যে ভাই বেগের সূত্র তো দেখার নাই, কেন দিলেন? চলেন দেখা যাক, লেটস সি। সবসময় সূত্র পাওয়া লাগে নাকি? সূত্রটা তো বের করা যায়। চিত্র আঁকবো, চিত্র 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 ছাড়া ভাত নেই। ও সবুজ কালি, কালি যেহেতু আছে ব্যবহার তো করতেই পারি, যদি বিশ্রী লাগে খাও। আচ্ছা হইল। তো ইলেকট্রন এখানে ছিল, ও লাভ দিয়ে এখানে আসবে, ওখান থেকে এখানে লাভ দিয়েও আসবে, ভালো কথা। কিন্তু আগে মুক্ত হবে, মুক্ত হয়ে তারপরে আর কি লাভ দিবে, এটাই আর কি। হ্যাঁ, আগে মুক্ত হবে পরে লাভ দিবে, মন থেকে জানি। রাইট, এবার কি হয়েছে তাহলে? 3000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটি অতিবেগুনি রশ্মি এত কার্যপেক্ষক বিশিষ্ট একটি বস্তুর পৃষ্ঠে আপতিত হলো। তার মানে এখানে সূর্য ছিল, সূর্য থেকে যে তরঙ্গটা আসতেছে, এখানে যে ল্যামডা, ওই ল্যামডার মানটা আমাকে বলে দিচ্ছে হচ্ছে কত? 3000 অ্যাংস্ট্রম। 3000 অ্যাংস্ট্রম, 3000 অ্যাংস্ট্রম মানে কত ভাই? 3000 ইন্টু 10⁻⁻10 মিটার। ঠিক আছে? আচ্ছা, বেগুনি রশ্মি এত কার্যপেক্ষক, মানে এখানে যে কার্যপেক্ষক, যেটা কার্যপেক্ষকের মানটাও দিয়ে দিছে, ও নাকি জোস প্রশ্ন রে। 2.28 ইলেকট্রন ভোল্ট। তো ইলেকট্রন ভোল্ট থেকে আমরা কিসে নিয়ে যাবো? জুলে। তাহলে 2.28 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে নির্গত ইলেকট্রনের বেগ কত, অর্থাৎ ইলেকট্রন যে এখান থেকে এখানে লাভ দিয়ে আসবে, ওর বেগটা কত হবে বাবা সেটা বলো। এখানে আমাদের এই প্ল্যাঙ্কের ধ্রুবক দিয়ে দিচ্ছে আর ইলেকট্রনের ভর দিয়ে দিচ্ছে। তো চলেন আমরা ম্যাথ করি। ঠিক আছে? তো আমরা ম্যাথে আমরা দেখেন ভাই, সূত্র ওইটাই ভাই, ইলেকট্রন টোটাল, সরি এনার্জি টোটাল ইকুয়াল টু কার্যপেক্ষক প্লাস কাইনেটিক এনার্জি, তাই না? তো কাইনেটিক এনার্জির আমরা ছোট্টবেলায় যে সূত্রটা পড়ছিলাম, দেখেন এটা আগে লিখে নিই, H/λ লিখলাম, ডাব্লিউ এর মান দিয়ে দিচ্ছে তাই চিন্তা নাই। এটার জন্য আমরা কাইনেটিক এনার্জির সূত্র আমরা হাফ অফ mv², এটা পড়ছি কিনা বলেন তো, বুকে হাত দিয়ে বলেন, এই সূত্রকে আপনারা পড়েছেন? হ্যাঁ পড়েছেন। তাই এখন তো সহজ, এখন তো এই ম্যাথ করা আর এক গ্লাস পানি খাওয়া সমান, তাই না? আসলে কি তাই? যাই হোক, তো দেখেন এইচ এর মান বসাই দেন। এইচ এর মান 6.62 দিচ্ছে ওরা, তাই ওইটাই বসাবো, 10⁻34। সি এর মান হচ্ছে 3.3 ইন্টু 10⁻8। তারপরে হচ্ছে ল্যামডার মান কত দিছে? 3000 ইন্টু 10⁻10। ডাব্লিউর মান কত দিচ্ছে? 2.28 ইন্টু 10⁻⁻19। আচ্ছা 1.6 পরে লিখলো, কোনো সমস্যা নেই, ক্যালকুলেটার বসে দিলে সব সমান। ঠিক আছে? তবে মাস্ট ব্র্যাকেট দিবেন আপনারা, অনেকে ম্যাথ ভুল হয় শুধু ব্র্যাকেটের কারণে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। হাফ ইন্টু এম এর মানটা বসাই দেন 9.1 ইন্টু কই বসাবো আর, নিচে বসাই। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম ব্র্যাকেট দেওয়া লাগবে। হ্যাঁ, ব্র্যাকেট না দিলে দেখা যাচ্ছে অঙ্ক বড়, তো মানে অঙ্ক সহজ কিন্তু ছোটো ছোটো ভুলের কারণে না ভুল হয়ে যাবে। 9.1 ইন্টু 10, মানে যেখানে যেখানে ব্র্যাকেট দেওয়া দরকার, মানে যত বেশি পারবেন ব্র্যাকেট দিবেন, তাহলে সুন্দর হবে আর কি। তো দেখেন আমাকে হচ্ছে ভি এর মান বের করতে বলছে, তো পুরোটা ক্যালকুলেটারে বসাই দিলে ভি এর মান চলে আসবে, অথবা আপনারা তো ছোটোবেলায় করছেন যে নাম করে কোনোভাবে ভি এর মান বের করতে পারবেন আশা করি। তো ভি এর মানটা আসবে হচ্ছে কত? ভি এর মানটা আসবে হচ্ছে 8.08 ইন্টু 10⁵ ms ইনভার্স 1। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার এই ম্যাথের। ঠিক আছে? সহজ একটা ম্যাথ, বাট কনসেপচুয়াল এবং
এটা বইটা হচ্ছে আসছে 18-19, হ্যাঁ, মানে মোটামুটি রিসেন্ট, কিন্তু পরীক্ষা আসার জন্য কি উপযুক্ত। ঠিক আছে, মানে কোনো উদ্ভট ম্যাথ যে আমি দিছি এমন না, গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা যেগুলো আসে ওগুলো দিছি, কারণ আমার কাছে এই যে ইয়াটা নাই, তো এখন আছে, আমি হচ্ছে অনলাইনে সার্চ দিয়ে পাইছি একটা, তো আমি ওইটা প্রশ্নটা লিখতেছি। হ্যাঁ, প্রশ্নটাও লিখতেও কষ্ট হয়ে যাবে আমার। প্রশ্নটা আপনারা আমার সাথে সাথে আঁকেন, এগুলো অ্যারো। হ্যাঁ, এখানে সূর্য আছে, দেখেন সূর্য থেকে যে লাইট সবসময় বাম দিকে আসবে এমন না, এদিকেও আসতে পারে, তাই না? হ্যাঁ পারে, মানে এখানে বিপরীত ম্যাথ দিচ্ছে অনেকটা, যেমন এখানে মানে একটু কঠিন কমপ্লেক্স করার চেষ্টা করছে, বাট পারবে না, আমরা আছি না, বললে হবে নাকি। এটা হচ্ছে বি প্রান্ত আর এটা হচ্ছে এ প্রান্ত, ঠিক আছে। আচ্ছা, তো অবশ্যই এটাকে কি বায়ুশূন্য রুম, এটা একটা এইটুকুকে বায়ুশূন্য করতে পারলেই হবে, বাকিটা না করি আর না করি। তারপর হচ্ছে বলে দিছি এটা যে বি পাতে, মানে বিতে কার্যবেক্ষকের মান হচ্ছে 2.2 ইলেকট্রন ভোল্ট, এটা বলে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে বি পাতে সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, কি বললো? বিতে সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তো ম্যাথ কিন্তু সহজ, ম্যাথ কিন্তু কঠিন না, ভয় পাইলে ভয় লাগবে। নর্মাল এতক্ষণ যা করছি তাই করবো, সমস্যা নেই, বিপাতে আসছে আর কি। ঠিক আছে, তো শুরু করে আগে। হ্যাঁ, শুরুটা করবো কীভাবে চিন্তা করেন একটু, আপনারা আগে 1 মিনিট চিন্তা করেন। হ্যাঁ, আমি একটু বসি। দেখেন, বহু চিন্তা করছেন আর না, দেখেন সূচন তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, জাস্ট মুক্ত হইতে, বাট লাফাইতে আর কি, জাস্ট লাফাইতে, অর্থাৎ বি আছে এখানে, বি হচ্ছে লাফায় কোথায় যাবে, ধরেন যে বি এখানে আছে, বিতে এখানে মনে করেন যে একটা ইলেকট্রন এখানে আছে স্টপ অবস্থায়, যখন এই যে আলো আসছে, আলো আসার সাথে সাথে ইলেকট্রনটা লাফ দিয়ে আগে মুক্ত হয়ে এখানে আসলো, তারপর গতিবিবর্ত হয়ে এখানে আসবে। ঠিক আছে, তাহলে এই যে মুক্ত হইলো, এই মুক্ত হওয়ার সময় ওর কার্যবেক্ষক হচ্ছে 2.2 ইলেকট্রন ভোল্ট। তাইলে আমরা কি জানি কার্যবেক্ষক এক প্রকার শক্তি, তাহলে আমি এটা সময় লিখতেই পারি এইচ সি বাই ল্যামডা, লিখতে পারি না? হ্যাঁ পারি। তো এখন মানগুলো বসাই দিই। ডাব্লিউ এর মান কত? 2.2 ইলেকট্রন ভোল্ট, তাহলে 2.2 ইলেকট্রন ভোল্টকে আমি যদি জুলে নিয়ে যাই, তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 জুলে নিয়ে গেলাম। তারপরে এইচ এর মান কত ভাই? 6.63 ইন্টু 10⁻34। আলোর বেগের মান কত? 3 ইন্টু 10⁸। আর এই যে আমাদের ল্যামডার মানটা বের করতে বলছে, এটা কি কোনো মানে কোনো কঠিন প্রশ্ন ছিল? এটা উত্তর হচ্ছে না, এটা কোনো কঠিন প্রশ্ন না। ঠিক আছে, তাহলে ল্যামডার মানটা তাহলে কত আসে? ল্যামডার মানটা আসতেছে হচ্ছে 5.65 ইন্টু 10⁻⁻7 মিটার। 5.65 ইন্টু 10⁻⁻7 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা বুঝে গেল। আচ্ছা, এবার এটা ছিল গতে আসছিল, এটা ঢাকা বোর্ড 2023-এর, এটা আসছে গতে। আর ঘতে কি আসছে আমি সেটা দেখাচ্ছি 1 মিনিট। তার আগে এই উদ্দীপকটা একটু কপি করে নেওয়া লাগবে আমার, উদ্দীপকটা একটু কপি করে নিই 1 মিনিট। কপি, যেখানে পেস্ট করে দিই। আচ্ছা, এর হচ্ছে আমাদের উদ্দীপকটা, আমি পেস্ট করে দিলাম। এবার হচ্ছে প্রশ্নটা লিখি, ঘয়ের প্রশ্ন আর কি। ঘতে প্রশ্নটা একটু বড় আর কি, তো পারতে হবে, সমস্যা নেই, পারবো, ওইটা নিয়েও সমস্যা নেই। দেখেন, ভয় পাইলে ভয় লাগবে। দেন কী বলছে? সিলিম্বর বিভব প্রয়োগে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এই যে 3 ভোল্ট এখানে যে আমি দিচ্ছি, এই যে 3 ভোল্টের কারণে, 3 ভোল্ট বিভবের কারণে ফটো কারেন্ট পাওয়া যাবে কি না।
মানে ওটাই যাচাই করতে বলছে, মানে অ্যাকচুয়ালি এখানে আমাদেরকে 3 ভোল্ট দরকার কিনা বা 3 ভোল্টে আমাদের হবে কিনা সেটা আমাদেরকে এখন বের করতে বলছে। ঠিক আছে, প্রশ্ন বোঝা গেছে, কনসেপ্ট বোঝা গেছে, প্রশ্ন আশা করি বোঝা গেছে। প্রশ্ন বুঝলেই উত্তর সহজ, হ্যাঁ প্রশ্ন না বুঝলে উত্তর কঠিন, প্রশ্ন বুঝলে উত্তর কোনো ব্যাপারই না। আচ্ছা, প্রশ্ন আশা করি বোঝা গেছে। 3 বিভাগের কারণে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা, আমার লেখা খুবই বাজে হয়েছে না লাস্ট ম্যাথে, সরি। উফ, আচ্ছা আমাদের কাছে কী কী দেওয়া আছে উদ্দীপকে? আমি কিছু মিসিং করছি লাগতেছে আমার, কিছু মিসিং, হ্যাঁ করছি গত লাগে নাই, তাই জন্য লিখিও নাই। এই যে এখানে 2550, এই যে এখান থেকে যে সূর্য আলো আসতেছিল এটা তরঙ্গদৈর্ঘ্য দিয়ে দিয়েছিল 2550 অ্যাংস্ট্রম। এটা আমি লিখি নাই আগের ম্যাথে লিখি নাই, কোনো সমস্যা নেই তো, উত্তর মিলছে তো, দাঁড়ান একটু চেক করি, না মিললে তো বিপদে হয়ে যাবো। না মিলছে, সমস্যা হয়নি। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা তাহলে এখানে দেখেন তো এই 3 বিভবটা আসলে কি, আমাদের নিবৃত্তি বিভব কত আর এগুলো কত, এগুলোই তো আমাদের হিসাব করতে হবে, তাই না? ওকে, তা আমি লিখি এক এক করে, আমাদের কী কী দেওয়া আছে আমি সেগুলো লিখি এক এক করে। হ্যাঁ আমি এগুলো লিখি, 1 মিনিট আমাকে 1 মিনিট সময় দেন। এগুলো সব একটু লিখে এক এক করে। হ্যাঁ এই চেয়ার দেখেন আমাদের কি দেওয়া আছে, সি এর মান, এই কার্যপেক্ষকের মান দেওয়া আছে না, কার্যপেক্ষকের মান কত দেওয়া আছে, ওমেগা ইকুয়াল টু কত, সরি ডাব্লিউ ইকুয়াল টু কত, ডাব্লিউ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের কাছে, সরি কি হচ্ছে আমার কলমের সাথে, 1 মিনিট একটু ম্যানেজ করে নিই। ডাব্লিউ ইকুয়াল টু 2.2 ইলেকট্রন ভোল্ট, তাই না? 2.2 ইলেকট্রন ভোল্ট দেওয়া ছিল, তার মানে 2.2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুড়ে নিয়ে গেলাম আমি। কার্যপেক্ষক যেটা দেওয়া ছিল সেটাকে আমি জুড়ে নিয়ে গেলাম। এরপর বিভব কত দেওয়া আছে, বিভবের মান দেওয়া আছে 3 ভোল্ট দেওয়া আছে। এবার হচ্ছে আর কিছু দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কত, 2550 ইন্টু 10⁻⁻10 মিটার আর কি। ঠিক আছে, অ্যাংস্ট্রম থেকে মিটার নিয়ে গেলাম। আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে হবে নিবৃত্তি বিভব। দেখেন উপরটা হচ্ছে শুধু বিভব 3 ভোল্ট দেওয়া আছে, যেটা নিবৃত্তি বিভব মানে কি আটকানোর বিভব, মানে এখানে এই যে ইলেকট্রনগুলো আসতেছিল মানে এখান থেকে যে জাম্প করে আসবে, এখানে যে জাম্প করে এখানে যে ইলেকট্রন আসতে থাকবে, এখানে যে ইলেকট্রন আসতে থাকবে, আস্তে আস্তে এখানে এক সময় এরকম মানে ঘিঞ্জি হয়ে যাবে না, একটা জ্যাম ক্রিয়েট হবে না, এই জ্যাম যে শক্তির কারণে হবে ওইটাই হচ্ছে নিবৃত্তি বিভব। বুঝে গেছে? তো ওই নিবৃত্তি বিভবের মানটাই কত সেটা আমাদেরকে আগে বের করতে হবে। কেমনে করবো চিন্তা করেন তো, আমরা সূত্র ওইটাই ওইটাই, কোনো সমস্যা নেই। এনার্জি টোটাল সমান কার্যপেক্ষক প্লাস কাইনেটিক এনার্জি, না এটাই তো ছিল সূত্র। তো এনার্জি টোটালের জায়গায় আমি আরামসে লিখতে পারি, দেখেন এনার্জি টোটাল h/λ, সমস্যা নেই, কার্যপেক্ষকের মান দেওয়া আছে, সমস্যা নেই। এবার কে এর জায়গায় আমি কি লিখবো, কে এর জায়গায় আমাকে এখন এখানে আমাদের সূচন কম্পাঙ্কটা লুকায় আছে, তাহলে এখানে আমাকে এখন লেখা লাগবে EV0। দেখেন সবগুলোই কিন্তু শক্তি, কিন্তু আমি এক সময় এক সূত্র লিখতেছি, কারণ আমার এক সময় একটা লাগতেছে। যেমন আগের ম্যাথে আমি দেখেন আগের ম্যাথে আমি কি করছিলাম, আগের ম্যাথে না এই তার আগের ম্যাথে দেখেন কে এর জায়গায় আমি বসেছিলাম ½ mv², কারণ আমার তখন বেগের মান নির্ণয় করতে বলতেছিল। কিন্তু এখন আমি কে এর জায়গায় বসাচ্ছি কি বসালাম EV0, কারণ এখন আমাকে সরি ঠিক হয়ে গেল, কারণ এখন আমাকে কি বের করতে বলছে, এখন আমাকে বের করতে বলছে হচ্ছে এই যে নিবৃত্তি বিভব কত, তাহলে আমি এখন EV0 বসাবো, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো এখানে আপনি যদি সব মানটান বসাই দিলেই হবে, এখন আর কোনো কাজ নেই। একটু মানে কেউ পরীক্ষা হলে সাইড করে নিন, আমি এখন আর করতেছি না এত কষ্ট। 6.63 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻8, ল্যামডার মান কত ভাই, 2550 না, 2550 ইন্টু 10⁻⁻10 ইকুয়াল টু ডাব্লিউর মান কত, 2.2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, আমি ব্র্যাকেট দিতে বলেছিলাম আপনাদেরকে। এবার ইলেকট্রন, এখন শুধু মানে কি, শুধু মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর কিছু 1.6 ইন্টু 10⁻⁻19 দিলে ইলেকট্রনের চার্জ ইন্টু V0। তো এখান থেকে আমরা V0টা বের করবো, ক্যালকুলেটরে পুরোটা বসে দিলে V0 বের হয়ে যাবে। যাদের ক্যালকুলেটর দুর্বল তারা একবারে বের করতে পারবেন না। তো দুর্বল বলতে আমি এটা বোঝাচ্ছি না যে আপনার দামি ক্যালকুলেটর বা কম দামি,
আমি আসল আর নকল বোঝাচ্ছি, হ্যাঁ। নকল ক্যালকুলেটরে একটু সময় নেই বা বের হইতে চাই না, ঠিক আছে। এক্ষেত্রে আমি দামি মানে কাউকে শুরু করতেছি না কিন্তু, হ্যাঁ, কারণ সবার অবস্থা সেম না, এটা আমি বুঝি। একটা ক্যালকুলেটরের দাম এখন কত, 2500 টাকা, মানে অনেক বেশি। যাই হোক, তো এই ভিনোটের মানটা আসছে 2.675 ভোল্ট। দেখেন তাহলে কি এটা কি বিবৃতি বিভবটা কি কম না, অর্থাৎ কি বিভব হয়েছিল 2.675 ভোল্ট, মানে নিবৃত্তি বিভব। কিন্তু আমাদের লাগতো কত, 3 ভোল্ট। তাহলে কি হইতেছে না, হচ্ছে না তো। মানে 3 ভোল্ট যদি হয় তাইলে হচ্ছে এই যে যেখানে এ লেখা আছে না, এখানে হচ্ছে আমি কারেন্ট পাবো, এ ফর অ্যাম্পিয়ার, আমি এখানে কারেন্ট পাবো যদি 3 ভোল্ট হইতো। কিন্তু আমার হয়েছে কত, হয়েছে 2.675। তার মানে কি আমি কারেন্ট পাবো না, আমি কারেন্ট পাবো না, এটা লিখে দেওয়া লাগবে বাংলায়, ঠিক আছে। আচ্ছা, তো এইটুকু গেলে আমাদের যত ধরনের ম্যাথটা ছিল এই টপিকগুলো থেকে সব ধরনের এখানেই আর কি মোটামুটি সমাপ্ত বলা যায়। এবার আমি একটু চেক করি, দেখি আর কোথাও আছে কিনা, আর কোনো ম্যাথ আছে কিনা সেটা একটু চেক করি, হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা, তো আমি মোটামুটি ইন্টারমিডিয়েট 2023 এবং 22 প্রশ্নগুলো দেখলাম। তো নতুন কিছু আসে নাই, নতুন কিছু আসলে বলতে কি, আপনি দেখেন আমি আপনাকে কয়টা ম্যাথ করেছি ভাই, মাত্র 3-4টা ম্যাথ, 3-4টা ম্যাথ করেছি না, একটা টপিক থেকে কি শুধু 3-4টা ম্যাথ পরীক্ষা আসে, উত্তর হচ্ছে না। এই আমি আপনাদেরকে যে ধরনের সূত্রগুলো দেখাইছি ম্যাথ, এই 4টা ম্যাথ করতে, এই ধরনের সূত্রগুলোই সকল ম্যাথে ব্যবহার হবে, কিন্তু এক এক ম্যাথে এক একভাবে ব্যবহার হবে। এখন ওইগুলো কীভাবে কোথায় ব্যবহার হবে এটাকে আমি জানি। আমি যদি সব ম্যাথ করাইও দেই তাও আপনার কোনো কাজে লাগবে না। আমি আপনাকে সবগুলো সূত্র দেখাই দিছি, সবগুলো সূত্র কোথায় কখন কীভাবে ব্যবহার করতে হবে ওইটাও দেখাই দিছি। যেমন এখানে এই যে এই ম্যাথটাতে কী দেখালাম, আমি এই ম্যাথটাতে যেটা দেখালাম সেটা হচ্ছে ইকে এর জায়গায় আমি ইভি নট লিখলাম। যদি একটু আগে আমি কী করছিলাম, ইকে এর জায়গায় হাফ অফ এমবি স্কোয়ার লিখছিলাম। তো আমি এক এক ম্যাথে আমি এক এক রকম অঘটন ঘটাচ্ছি, তাই না, অর্থাৎ ইকে এর জায়গায় আমি এক এক অঘটন ঘটাচ্ছি। তো এটা আপনাকে মানে ম্যাথ করে করে বুঝতে হবে আর কি, ঠিক আছে। তো আপনার প্রতি সাজেশন থাকবে এই ক্লাসটা করার পরে এই ক্লাসটা করার পরে আপনাদের কাছে যদি টেস্ট পেপার থাকে, টেস্ট পেপার থেকে আপনারা এই ধরনের ম্যাথগুলো দেখে দেখে একবার পড়ে নিয়ে তারপর হচ্ছে বুঝবেন যে আচ্ছা হ্যাঁ আসলে তো ক্লাসে যা করছিলাম এটাও তো তাই, এবার আমি একটু নিজে করি, এরকম। বা আপনাদের কাছে যদি বলেন যে টেস্ট পেপার নাই, নর্মালি ইন্টারমিডিয়েট স্টুডেন্টের কাছে টেস্ট পেপার থাকে, বাট তাও যদি না থাকে কোনো কারণে, মেন বই তো আছে, মেন বইয়ে চ্যাপ্টারের শেষের দিকে দেখবেন, চ্যাপ্টারের শেষের দিকে দেখবেন যে সৃজনশীল আকার সৃজনশীলগুলো আছে, তখন দেখে দেখে একবার একটা ম্যাথ দেখে নেবেন, দেখে নিয়ে এরপর হচ্ছে বলবো যে হ্যাঁ আসলেই তো এটা তো ক্লাসে করছিলাম এরকম, তাহলে আমি একবার নিজে চেষ্টা করে দেখি। ভাই যদি না পারেন হতাশ হবেন না, দেখে দেখে করবেন, দেখে দেখে খাতায় লিখবেন, এরপর বলবেন যে আচ্ছা আসলেই তো ক্লাসে যা করছিলাম এখানেও তাই। এরপর দেখবেন যে পারবেন। দেখেন আপনার বইতে মিনিমাম 20টার মতো সৃজনশীল আছে এই টপিকগুলোর উপরে, এই আজকে যতটুকু করাইলাম এর উপরে 20টা সৃজনশীল আছে। আপনি প্রথম 3টা সৃজনশীলের পিছনে 1 ঘন্টা সময় দেন, পরের 17টা সৃজনশীল আপনি আর 1 ঘন্টায় করতে পারবেন, মানে টোটাল 2 ঘন্টা লাগবে। প্রথম কষ্ট হবে, এটা স্বাভাবিক, একটু কষ্ট করেন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আজকে দেখালাম। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে একদম প্রথমে যে একটা জিনিস দেখালাম না, এই যে এটা কই গেল, তো এই যে একদম প্রথমে যেটা দেখাইছিলাম, এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের 2টা পার্ট, একটা হচ্ছে আপেক্ষিকতার পার্ট, একটা হচ্ছে তড়িৎ ক্রিয়ার পার্ট। তো তড়িৎ ক্রিয়ারটা তো আজকে দেখাইলাম, অর্থাৎ এটা তো আমরা আজকে শেষ করলাম। আর এইটা এই যে এই পার্টটার হচ্ছে ক্লাস দেওয়া আছে, এটা করে নিন আগে, ঠিক আছে, করে নিন যখন সময় পান। এটা হচ্ছে সহজ, এটা সহজ বেশি, সোজা বেশি, 2টা টপিক থেকে প্রশ্ন আসে, বাট এটা সহজ বেশি। আর ডানেরটা হচ্ছে সহজ কঠিন বলতে তো কিছু নাই, কনসেপ্টের ভিতরে পড়লে সবই সহজ। ওকে, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।